কফির কাপে টুপ করে আমার চোখের এক ফোঁটা পানি পড়ল। বুঝতে পারছি না এই সময় সিফাতকে আমার কি বলা উচিত। তুমি কি এখনো চুপ করে থাকবে আয়না? সিফাত বলে উঠল। আমরা বসে আছি ধানমন্ডির একটা ক্যাফেতে। মাথা নিচু করে রাখলাম। আমার কিছুই বলার নেই। আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে, অনার্স তৃতীয় বর্ষ, 2 বোন। সিফাতের সাথে সম্পর্ক প্রায় 3 বছর। ওরা উচ্চবিত্ত পরিবার। সিফাত ওর পরিবারের একমাত্র ছেলে। প্রায় 3 মাস ধরে লাগাতার সিফাত আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। আমি হ্যাঁ বললে তারপর বাড়িতে গিয়ে ও বাবা মাকে বোঝানোর চেষ্টা করবে। সব জায়গায় শুনেছি মেয়ের ফ্যামিলি থেকে বিয়ের চাপ আসে। আমার বেলায় হয়েছে উল্টোটা। আমাকে বলতে বলতে সিফাত নিজেই প্রচণ্ড বিরক্ত এখন। কিন্তু আমার কাছে কিছুই করার নেই। বড় আপুর এখনও বিয়ে হয়নি, আর আমাদের মতো পরিবারে বড় মেয়ের আগে ছোট মেয়ের বিয়ের কথা ভাবাই যায় না। তারপরও সাহস সঞ্চয় করে একদিন মাকে বলেছিলাম, মা, তুমি তো জানোই সিফাতের কথা। ওর ফ্যামিলি খুব চাপ দিচ্ছে বিয়ের জন্য। এসব কি বলছিস? তোর বড় বোনের এখনও বিয়ে বাকি আছে। না না মা, আমি বিয়ের কথা বলছি না। যদি আংটি পরিয়ে রাখো। শোন মা, বুঝতে পারছি তোর সমস্যা, কিন্তু তোর বড় আপুটার কথাও মাথায় রাখতে হবে। ওকে পাত্রপক্ষ দেখতে এসে বারবার রিজেক্ট করছে। এই মুহূর্তে আমরা যদি তোর এনগেজমেন্টের ব্যবস্থা করি তাহলে ওর মনের অবস্থাটা কি হবে? কোথায় হারালে আয়না? সিফাতের ডাকে সম্বিত ফিরে পেলাম। আস্তে ধীরে বললাম, বড় অপুর বিয়ে না হওয়া পর্যন্ত আমার পক্ষে বিয়ে করা অসম্ভব সিফাত। এটাই কি তোমার শেষ কথা? তোমাকে ভালোবাসি বলে আরও 24 ঘন্টা সময় দিচ্ছি আয়না। এর মধ্যে তোমার সিদ্ধান্ত আমাকে জানাতে যদি না পারো তাহলে আমার সাথে আর যোগাযোগ করবে না। রাগে হতাশায় কাঁপতে কাঁপতে সিফাত বিল মিটিয়ে চলে গেল। আমি ডুকরে কেঁদে উঠলাম। মনমরা হয়ে বাড়ি ফিরে এলাম। কি হয়েছে আপু জানতে চাইলে সব খুলে বললাম। আপু প্লিজ, তুই বাবা মাকে একটু বুঝিয়ে বলবি? তোর যদি আগে বিয়ে হয় আমার তো আর কোনো দিনই বিয়ে হবে না রে আয়না। আপুর চোখে পানি। তারপর থেকে সিফাতের সাথে আমার আর কোনো যোগাযোগ হয়নি। সে আমাকে 24 ঘন্টা সময় দিয়েছিল। আমি কথা রাখতে পারিনি। কোন মুখে যোগাযোগ করব? এর মাঝেই বাবা মারা গেলেন। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন আমার বাবা। বাবা মারা যাওয়ার পর ভেবেছিলাম টিউশনি করে অন্তত পড়াশোনাটা চালিয়ে নিতে পারবো, কিন্তু টিউশনির পুরো টাকাই সংসারের পেছনে চলে যায়। আমার চোখের সামনে মা বোন না খেয়ে থাকবে, আর আমি কাঁধে ব্যাগ ঝুলিয়ে ইউনিভার্সিটিতে যাব। এতটা স্বার্থপর আমি হতে পারিনি। প্রায় ইচ্ছাকৃতভাবে পড়াশোনাটা ছেড়ে দিলাম। ফুল টাইম টিউশন করছি, কোচিং সেন্টারের সাথে যুক্ত হয়েছি। তাতেই কি আর সংসারের অভাব করছে? কেটে গেল প্রায় 3 বছর। এর মধ্যে আবার বড় অপুর একটা বিয়ের সম্বন্ধ এলো। মেয়ে তাদের পছন্দ হলো, কিন্তু অনেকগুলো টাকা যৌতুকের বিনিময়ে। বুঝলাম না মা কী করে রাজি হয়ে গেলেন। বরপক্ষ চলে যাওয়ার পর মাকে জিজ্ঞেস করলাম, মা তুমি রাজি হলে কি করে? আমরা এত টাকা কোথায় পাবো? কিছু করার নেই রে মা, শেষ সম্বলেই বাড়িটা। জানি ভেঙে চুরে গেছে, কিন্তু জমির দাম তো পাবো। কি বলছো মা? আমরা থাকবো কোথায়? আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। একটা ভাড়া বাড়ি খুঁজে নিবি, আর পুরো টাকা তো আর লাগছে না। বেশ কয়েক মাস বাকি টাকায় তোরা চলতেও পারবি। বড় অপর এই কথায় আমি স্তম্ভিত হয়ে গেলাম। তার পুরো মুখ আনন্দে ঝলমল করছে। বাড়ি বিক্রি করা হলো। আমরা ভাড়া বাড়িতে উঠলাম। 2 রুমের বাসা, বলতে গেলে প্রায় খুপড়ি ঘর। আপুর বিয়ে হয়ে গেল। সে মহা আনন্দে রয়েছে। সারাক্ষণ ফেসবুকে নতুন বরকে নিয়ে এটা সেটা পোস্ট করে চলেছে। ছবির পর ছবি। বাসা থেকে ফোন করলে বেশিরভাগ সময়ই কথা বলে না, যেন আনন্দের জোয়ারে ভাসছে। এক রাতে কারেন্ট চলে যাওয়াতে ঘুম আসছিল না। গুমোট একটা পরিবেশ। পাশের ঘর থেকে ফুঁপিয়ে কান্নার শব্দ পেলাম। গিয়ে দেখি মা কাঁদছেন।
কি হয়েছে মা, তুমি এভাবে এখানে কাঁদছো কেন? আমি নিজের হাতে তোর জীবনটা নষ্ট করে দিলাম। আমার উচিত ছিল তোর কথা শোনা। তখন ভেবেছিলাম বড় মেয়ের ভবিষ্যৎ কী হবে, আর এখন তোর ভবিষ্যৎ কী হবে। যার ভবিষ্যতের কথা চিন্তা করে আমি তো সব কিছু নষ্ট করে দিলাম, সেই মেয়ে এখন খোঁজ নেওয়ার সময় পায় না। এতটাই স্বার্থপর হয়ে গেছে। কপালে যা লেখা আছে তাই হবে মা, তুমি এইসব ভেবে কান্না করো না। আচ্ছা, ওই ছেলেটা সিফাত, যার কথা বলেছিলি, ও কি বিয়ে করে ফেলেছে? জানি না মা, আমি আর যোগাযোগ রাখিনি। মা হঠাৎ মাথা ঘুরে পড়ে যাচ্ছিলেন, আমি ধরে ফেললাম। এ কি, মায়ের গায়ে তো অনেক জ্বর। আমি দ্রুত বিছানায় শুয়ে মাথায় পানি ঢালতে লাগলাম। খুব ভয়ই লাগলো। পৃথিবীতে এখন মা ছাড়া আর কেউ নেই। বোন তো সে পর হয়ে গেছে। মায়ের কিছু হয়ে গেলে আমার কি হবে? অনেকক্ষণ পানি ঢালার পর জ্বর মনে হয় একটু নামলো। ঘরে থার্মোমিটার নেই, তাই মাপতে পারিনি। কিন্তু কিছুক্ষণ পর আবার জ্বর আসলো। পানি ঢালার পর জ্বর কিছুটা কমেছে, আবার উঠে যাচ্ছে। বাধ্য হয়ে পরের দিন ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা দিলেন। আমার কাছে অত টাকা ছিল না। শেষ পর্যন্ত হাতের একটা আংটি ছিল, ওটা বিক্রি করে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করিয়ে পরদিন ডাক্তারের চেম্বারে উপস্থিত হলাম। মায়ের ডেঙ্গু ধরা পড়েছে, হসপিটালে ভর্তি করতে হবে। আমার গলা শুকিয়ে গেল। চিকিৎসার ব্যয়ভার বহন করব কোত্থেকে? হ্যালো আপু। বড় আপুকে ফোনটা দিয়েই ফেললাম। হ্যাঁ আয়না, বল, তোরা কেমন আছিস? আপা, মায়ের ডেঙ্গু ধরা পড়েছে, তুই তাড়াতাড়ি ঢাকা মেডিকেলে চলে আয়। কি বলিস? নিরাসক্ত কণ্ঠে আপু বলল। আমি বুঝতে পারছি না কি করব। তুই দুলাভাইকে নিয়ে চলে আয়। আবোল তাবোল কথা বলিস না তো। তোর দুলাভাইকে এখন কোথায় পাবো? সে তো অফিসে। ঠিক আছে, তাহলে তুই চলে আয়। আমি একা পাচ্ছি না সব সামলাতে। আমাকে বাড়ি যেতে হবে, কিছু জিনিসপত্র আনতে হবে, তাছাড়া রান্না করে মায়ের জন্য খাবার আনতে হবে। মাকে একা রেখে কি করে যাব? একটা আয়া রেখে নে। আমি এখন আসতে পারবো না, আমার ননদের সাথে পার্লার যেতে হবে। ওর জন্মদিন আজকে, একটু সাজগোজ তো করতেই হবে, তাই না? আমি তো বাড়ির বড় বউ। জানিস তুই, তো দুলোভাই এই উপলক্ষে আমাকে একটা শাড়ি কিনে দিয়েছে, 8,000 টাকা দাম। আমি স্তম্ভিত হয়ে গেলাম। কোনো মেয়ে মায়ের এরকম পরিস্থিতিতে শাড়ি, বিউটি পার্লারের গল্প করতে পারে? কোনো মতে চোখের পানি আটকে রেখে কিছুটা মিনতি স্বরে বললাম, তাহলে কিছু টাকা পাঠিয়ে দে, আমার উপকার হবে। আমার কাছে আসলে এত টাকা নেই। আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ফোনে চেক করে দেখি আপু টাকা পাঠিয়েছে, 500 টাকা। ইচ্ছা করছিল ফোনটা আছড়ে দিয়ে ভেঙে ফেলি। মানুষ এতটা স্বার্থপর হয় কি করে? ও কি আসলে আমার আপন বোন? চোখ থেকে পানি মুছে টাকাটা আবার আপুর ফোনে ব্যাক করে দিলাম। ও আর ফোন দেয়নি, সম্ভবত প্রয়োজন বোধ করেনি। এখন স্বর্গের সন্ধান পেয়ে গেছে, আমাদের আর প্রয়োজন কি? এক ছাত্রের মায়ের কাছ থেকে টাকা ধার আনলাম। দীর্ঘদিন থেকে মেয়েটাকে আমি পড়াচ্ছি, আর মহিলা খুব অমায়িক। ওনার স্বামী নিজেও একজন ডাক্তার। হসপিটালে ফিরে শুনলাম ওই ডাক্তার সাহেব এখানে ফোন করে কথা বলেছেন। আমার জন্য এইটুকুই অনেক বড় একটা ব্যাপার। কিছুদিন পর মা সুস্থ হলে বাড়ি নিয়ে এলাম। একটা কাজের লোক রাখতে পারলে ভালো হতো। মাকে রেখে সারাদিন আমাকে বাইরে বাইরে ঘুরতে হয়, কখন কি হয়ে যায় জানি না। মায়ের কাছে মোবাইল ফোনও নেই। রাত্রেবেলা টিউশন শেষ করে বাড়ি ফিরছিলাম, একটা সাদা গাড়ি সামনে এসে দাঁড়ালো। আমি অনেকটা ভয় পেয়ে গেলাম। গাড়ি থেকে নেমে আসলো সিফাত, যা আমি কখনো কল্পনাও করিনি। তোমার একটু সময় হবে আয়না? কোথাও একটু বসি? আমি সম্মতি জানালাম। আসলে ওর প্রতি আমার ভালোবাসাটা বোধহয় এখনও বেঁচে আছে। ও তো আমাকে বিয়ে করতেই চেয়েছিল, আমিই অপরাগ ছিলাম। তুমি বিয়ে করেছো আয়না? কি যে বলো সিফাত, আমার মতো মেয়েকে কে বিয়ে করবে? তুমি তো আগেই জানতে আমার পরিবারের অবস্থা। বাবা মারা যাওয়ার থেকে শুরু করে আপুর বিয়ে সব কিছুই আমি খুলে বললাম। কি আশ্চর্য, তুমি এত সমস্যার ভিতর দিয়ে গেছো, আমাকে একবার জানানোর প্রয়োজন বোধ করলে না?
তুমি তো বলেছিলে 24 ঘন্টার মধ্যে যদি তোমাকে কিছু জানাতে না পারি তাহলে যেন আর যোগাযোগ না করি। কোন মুখে জানাবো বলো? সিফাতের চোখে পানি টলমল করছে। তোমার বউ কেমন আছে? আমি কোনো মতে চোখের পানি আটকে রেখে জিজ্ঞেস করলাম। ভালোই আছে হয়তো। বিয়ে করেছিলাম কিন্তু ভালোবাসতে পারিনি। চেষ্টা করেছি অনেক ভালোবাসার, কিন্তু ভালোবাসা তো তোমার জন্য বরাদ্দ ছিল। মেয়েটার কোনো দোষ নেই, আসলে আমি পারিনি। বিয়ের 5 মাসের মাথায় ডিভোর্স হয়ে গেছে। যেখানে ভালোবাসা নেই সেখানে সম্পর্ক টিকিয়ে রাখার কোনো অর্থ হয় না। অযথা অন্য একটা মেয়ের জীবন নষ্ট করে দিলাম। সিফাতের গলার স্বরে অনুশোচনা বোধ। কী বলছো তুমি? আমাকে তো একটা ফোন করতে পারতে। কোন মুখে বলতাম? তোমাকে ছেড়ে দিয়েছিলাম যে। আয়না, আমরা কি আবার এক হতে পারি না? আমার চোখ থেকে সেই আগের মতো এক ফোঁটা অশ্রু ঝরে পড়ল। হয়তো দুঃখের পর সুখ আসে, কথাটা একেবারে সত্যি। সিফাতের পরিবার থেকে আপত্তি উঠল না। তারা ছেলের অবস্থা সরাসরি দেখেছে। বিয়ের পর সিফাতের অনুরোধেই মা সহ আমরা একসাথে থাকতে লাগলাম। সৃষ্টিকর্তার অপার রহমত যেন আমার উপর বর্ষণ হলো। হ্যালো আয়না, কে? আপু নাকি? কেমন আছিস তোরা? ভালো আছি। বিয়ের কথা আপুকে জানানো হয়নি, ইচ্ছে করেই আমি জানাইনি। সেদিনের পর আর যোগাযোগ রাখিনি। আর তাছাড়া আপু নিজেও মায়ের শারীরিক অবস্থা জানার জন্য একবারও ফোন করেনি। আচ্ছা শোন, আমি বাড়িতে আসছি। আমরা কেউ বাসায় নেই আপু। তোরা আবার কোথায় গেলি? যেখানেই যাই, অন্তত পার্লারে সাজতে আসিনি। কিছুটা ক্ষোভ ঝাড়লাম। তুই কি বলবি বল? এখন থেকে আমি তোদের সাথেই থাকবো। আপুর গলার স্বর ধরে আসলো। তোর দুলাভাই আর একটা বিয়ে করেছে। সতীনের সংসার আমি করব না। জানিস আমার সমস্ত জুয়েলারি ওই মেয়েটাকে দিয়ে দিয়েছে। আমি এখন তোদের সাথে থাকবো। অবাক হলাম। এই পরিস্থিতিতেও আপু তার গয়নার ব্যাপারে কথা বলছে। আসিস না আপু, আমি একটু দৃঢ় স্বরে বললাম। মানে? মানে হচ্ছে তোর জন্য অনেক স্যাক্রিফাইস করেছি, বিনিময়ে কিছুই পাইনি। তুই সংসারে বড় মেয়ে, অথচ সংসারে কিছুই দিসনি। আমার জীবনটা তছনছ হয়ে গিয়েছিল, সেখানে তোরও কিছুটা হাত আছে। এখন সৃষ্টিকর্তার দয়ায় আমি আর মা ভালো আছি, কিন্তু আমার স্বামী দায় নিয়ে বসে নেই যে আমার পুরো পরিবারকে পালবে। তুই বিয়ে করেছিস? কেন? বিয়ে কি তোর একারই হতে পারে, আমার হতে পারে না? তোকে জানালেও আসতে পারতিস না, তোর তো অনেক কাজ। এভাবে বলছিস কেন? যে মেয়ে মায়ের চিকিৎসার জন্য 500 টাকা পাঠায় আর 8,000 টাকা দামের শাড়ি পরে ঘুরে বেড়ায়, তার সাথে আমি এর চেয়ে ভালো ব্যবহার করতে পারবো না। তুই যেখানেই আছিস সেখানেই থাক। সতীনের সংসার হলেও সেখানেই মানিয়ে নে। মানিয়ে নিতে না পারলে নিজের ব্যবস্থা নিজে কর। তুই স্বার্থপর হতে পারলে আমিও হতে পারবো। লাইনটা কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে ফোনটা আবারও বেজে উঠল। ধরতে যাব এমন সময় মা এসে আমার হাত চেপে ধরে বলল, কিছু কিছু মানুষের সাথে স্বার্থপরতা দেখাতেই হয়, তা না হলে নিজের জীবনে আবার ঝড় নেমে আসে। অবিরাম ফোনটা বেজেই চলেছে। সমাপ্ত।